সকাল সকাল ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে এসেছি ভারতের শেষ প্রান্তে। কিন্তু কেন? আপনারা তো বলেছিলেন সুন্দরবনে দেখা যায় না কোনো জন্তু, শুধু খেতে আর পিকনিক করতেই যায়। তো আবার আমি চলে এসেছি, আর এবার এসেছি পুরোপুরি পিকনিকে। আমার ঠিক পিছনেই হলো সুন্দরবনের মেন গেটওয়ে। তাই 2-3 দিনের জন্য আমি কাটাবো আমার সময় এই বোটে। এবারে সুন্দরবনের ট্রিপটা কিন্তু ভীষণ স্পেশাল। বর্ষার এন্ট্রি, আর তার মানেই হলো বর্ষা যে নেমে গেছে, ইলিশের এন্ট্রি হয়েছে। তো আজকে সবাই এটা খাবো আমরা। দেখি কত ধরনের ইলিশ প্রিপারেশন আমাদের জন্য বানানো হয়েছে, আর সাথে এই সব খাবো এবারে। তাই এবার এসে গেছি সুন্দরবনের ইলিশ উৎসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। বাজে এখন 9টা, আর আমি দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে। আর ক্যানিং এর টাইমে পৌঁছানোর জন্য আমরা সোনারপুর থেকে 8:12 নাগাদ নিয়েছিলাম শিয়ালদা ক্যানিং লোকাল, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 7:42-এ। বুঝেই গেছেন যাত্রা শুরু হচ্ছে, যাব সুন্দরবন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা প্ল্যাটফর্মে নেমেছি। এবার আমি রাস্তা ক্রস করে যাব, ওই পিছনে ভর্তি অটো দাঁড়িয়ে, তার সাথে যে ট্যুর অপারেটর গুলো থাকে সুন্দরবনের, ওনারা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা এবারে যাচ্ছি কার সাথে? বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি হংসরাজ ট্যুরিজমের সাথে। আগেবার শীতকালেও এসেছিলাম, তো দেখি উনি কোথায় দাঁড়িয়ে, একটু খুঁজতে হবে। অনেকজন তো এখানে দেখতে পেয়েছি হংসরাজ ট্যুরিজম, ওই যে ওখানে হংসরাজ ট্যুরিজমের। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে রাখলাম, ওনার ছেলে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এবার কাজ অটোতে বসে ভিউ এনজয় করতে করতে সোনাখালি পৌঁছানো। 9:30 বাজে অটোর ব্যবস্থা হয়ে গেছে। এখানে যে ট্যুর অপারেটররা থাকে, ওনারাই কিন্তু অটো দেন। এবারে আমাদের লঞ্চের নাম হলো জীবন সাথী, আগেবারে ছিল বাবুসোনা 2। গ্যাস আপনাদের মনে আছে? তো চলুন যাওয়া যাক। তো এটা হলো রণদীপ, সাবস্ক্রাইবার। দেখেছো কি আগে? কি সুন্দরবন এসেছো? না, ফার্স্ট টাইম। আমার সুন্দরবনের আগের ব্লগটা কি দেখেছো? দেখেছো? ওকে ওকে, আশা করি। হ্যাঁ, এই শীতকালে এসেছিলাম। তো আশা করি তোমারও এবারে জার্নি ভালো হবে, আর একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে। বর্ষা, হ্যাঁ, ইলিশ উৎসব, হ্যাঁ দেখা। অটোতে বসেই দেখা আমার সাবস্ক্রাইবার রণদীপের সাথে। আপনারা জানেন যে আপনাদের সাথে দেখা হলে আমার কি ভালো লাগে, আর যখন জানতে পারলাম যে সাবস্ক্রাইবারও আমাদের সাথে যাচ্ছে, বাহ, এ তো আরো আনন্দের ব্যাপার। 10:12 বাজে। ক্যানিং থেকে সেই 17 কিলোমিটার অটোতে জার্নি করে আমরা ফাইনালি পৌঁছেছি সোনাখালি। এখানে অটো স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, এবার হেঁটে আমরা ঘাটের দিকে যাচ্ছি জীবন সাথীকে খুঁজতে। অটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে যেই পৌঁছালাম ঘাটে, দেখা পেলাম জীবন সাথীর। চলো লেটস গো। এবারে দিয়েছে জীবন সাথী, দেখি কেমন। ট্যুর দিয়ে দিই, বাট উইল মিস বাবুসোনা 2। সেম বসার জায়গা, বেশ বড় বোট, বেসিন আছে, খাবার দাবারের ব্যবস্থা। এখানে আর একটা বেসিন। দেখি ক্যাপ্টেনের চেম্বারটা দেখে নিই। এখানে হলো ক্যাপ্টেনের শোয়ার জায়গা, পরিষ্কার একদম সুন্দরভাবে গোছানো। এই যে এটা হলো ক্যাপ্টেন। এই নিচে ব্যাগ রাখতে হবে। এখানে শোয়ার জায়গাও থাকে। এই যে যারা শোয়, আমি আর অনেক তো আসি না শুতে। আগের বার দেখেছিলাম দুপুরবেলা সব ভাত খেয়ে এখানে ঘুম দিতে আসছে, তো আপনারাও চাইলে সেটা করতে পারেন। এখানে রেখে দিই, কোনো একটা সাইডে রেখে দিই। বাহ ম্যাম, ওয়েলকাম টু দ্য সুন্দরবন। থ্যাংক ইউ সো মাচ। রোজ দিয়েছে, ভালো গন্ধ আছে। থ্যাংক ইউ। পেপার বোটে আমের যে সুইং, আগেরবারের মতনই, আর গোলাপের গন্ধটা দারুণ। ভালো। যেমন সুন্দর করলো ওয়েলকাম, তারপরে দেখি আরে এখানে তো ব্রেকফাস্টও রেডি। খাওয়া শুরু করব। ব্রেকফাস্ট দিয়ে গেছে। এবার যে জামাই ষষ্ঠী আসছে, তো জুন পড়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য, তাকে একটু স্পেশাল ভাবে দেবে, ওটাও দেখাবো। তো লুচি, আলুর দম আর রসগোল্লাটা খেয়ে নিই। মাতলা নদীর তীরে বসে এই ভিউ দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে আমরা জল খাবারটাও করে নিলাম। ক্যাপ্টেন দাদা ফাইনালি ইঞ্জিনে দিল স্টার্ট, আর আমাদের অ্যাডভেঞ্চার এবার অফিসিয়ালি শুরু। সোনাখালীকে বিদায় জানিয়ে আমাদের বোট এখন হেলে দুলে এগিয়ে চলেছে সুন্দরবনের গভীরের দিকে। আকাশটা মেঘলা, মেঘনা ঠিক যেটা চাইছিল। আরে আফটার অল বর্ষার সুন্দরবন বলে কথা। এ নিয়ে আমার 3rd টাইম সুন্দরবনে, কিন্তু বর্ষাকালেই প্রথমবার। আর থ্যাংক গড আজকে সকালে হয়েছিল বৃষ্টি, তাই জন্য ওয়েদারটা দুর্দান্ত। যেমন হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই, খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া, দারুণ লাগছে। যতবারই আসি জানি না কেন এই জায়গাটার একদম প্রেমে পড়ে যাই, খুবই সুন্দর। সবথেকে বড় কথা, সুন্দরবনটাকে আমরা নিজেরা যতটা সুন্দর রাখবো ততটাই সুন্দর থাকবে। সবকিছু আমাদের নিজের উপর ডিপেন্ড করছে। আজকে যা নিয়েছেন, কালকে দিয়ে টোটালি নেবেন না।
যেই জার্নি শুরু হলো ওনারা কিন্তু কটা রুলস বলে দিয়েছে। আমি এটা জানতাম, যদিও আজকে দেখলাম অনেকজন প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকেছে সব কিনে। প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউড না। এটা আমরা যে যাচ্ছি এটা কিন্তু ফরেস্ট এরিয়া। আপনারা বাড়ির কোনো টাপারওয়্যার নিয়ে আসলেন, স্টিলের বোতল নিয়ে আসলেন, ওটা তো পুরোপুরি আলাদা ব্যাপার, কিন্তু ওই বিসলেরি হ্যান ত্যান জলের যে বোতলগুলো পাওয়া যায় ওগুলো আনবেন না। এখানে জলের ব্যবস্থা আছে বোটে, তো আপনাদেরকে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার দেয়া হবে। তার সাথে স্মোকিং বোটের মধ্যে অ্যালাউড না। যার স্মোকিং করার ইচ্ছা হবে সে একদম পিছনে যে বাথরুমগুলো আছে ওখানে গিয়ে করতে পারেন, কিন্তু বাকি পাবলিকের যেন প্রবলেম না হয়। তাছাড়া আর কটা নিয়ম আছে, সবাই যেন গ্রুপে একসাথে যায়, সাইট সিইং এর সময় একসাথে ফেরে। সামনে যে এরিয়াটা যেখান থেকে ক্যাপ্টেন দেখে ওই জায়গাটা বেশি ভিড় না করতে বলে, কেন যে ওদের না হলে দেখতে অসুবিধা হয়, চালাতে অসুবিধা হয়। সামনে আর কটা বোট যদি চলে আসে, কেন অনেক টুরিস্ট তো, এরম না যে শুধু আমাদের বোটটাই চলছে তা না। তো এই কটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা স্পেশালি যখন গ্রুপে আসবেন এগুলো একটু মাথায় রাখবেন। 12:30 বাজে, দুধ চা দিয়ে গেছে। খাবো না আমি, গন্ধ ভালো বেরোচ্ছে, একটু দেখে নিলাম। আপনারা তো জানেন আমরা চা কফি খাই না, বাট দিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু খাবেন অবশ্যই। সুন্দরবন মানেই খাওয়া দাওয়া, তাই জন্য চায়ের পরেই দিয়ে গেছে আমুদে মাছ ফ্রাই। অনেক মাছের ভাজাই তো দেখতে পাচ্ছি এনাদের রান্নাঘরে গিয়ে, কিন্তু কই সেই মাছেদের রানী যার জন্য আসা? বর্ষার এন্ট্রি, আর তার মানেই হলো বর্ষা যে নেমে গেছে ইলিশের এন্ট্রি হয়েছে। তো চলুন একটু মাখানো যাক। আমরা সবাই আজকে এই ইলিশটা খাবো। এখানে হলুদ, নুন, সর্ষের তেল আর একটা বিশাল বড় ইলিশ। আহা, এটা আজকে আমাদের পেটে যাবে। বাহ, প্রথম ইলিশটা যেটা এই বোটে সার্ভ করা হবে সেটার ম্যারিনেশনটা কিন্তু তাহলে আপনাদের উড়নচণ্ডী মেঘনাই করছে। ও হালকা, ঠিক আছে। তো আজকে সবাই এটা খাবো আমরা লঞ্চে। উফ, উড়নচণ্ডী মেঘনার অনেক কাজ, ম্যারিনেশন করেই সে এসে গেল কিচেনে। যদিও বা এখানে মোটরের এত আওয়াজ, কথা বলা যাচ্ছিল না। দেখলাম আমার ম্যারিনেট করা ইলিশটা খুব সুন্দরভাবে কাটা হয়েছে, আর এবার তৈরি হবে ভাপা ইলিশ। এবার রইল লাঞ্চের অপেক্ষা। গরম ভাতে খাঁটি সর্ষের ঝাঁজ আর ইলিশের নিজস্ব তেলের মেলবন্ধন, উফ, টু গুড। দূরে দেখছেন ওই যে গোসাবা, কিন্তু আজকে আমরা গোসাবা যাচ্ছি না। আইটিনারিতে প্রথম দিন গোসাবা থাকে, কিন্তু একটু আইটিনারি চেঞ্জ হতে পারে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, বা ওরা আগে যেটা করিয়ে নিতে চায়। তো আমরা প্রথমে গোসাবা না করে প্রথমে লোকনাথ বাবা মন্দির দেখবো। ওইটাও আমাদের দেখা, খুবই সুন্দর জায়গাটা। সুন্দরবনের এই যে বোটগুলো সামনেটা দেখবেন এরম কমলা রং বা লাল রং করা থাকে, ওইখানে না পুজো হয়। আগেরবার যতবার আমি এসেছি আমি দেখেছি যে বোট শুরু করার আগে ওরা পুজো করে, এবার দেখলাম না, বললো আগেই হয়ে গেছে। তো ওখানে জল দেয়, পুজো করে, ধূপ দেখায়, মালা পরায়। আর এটাও মাথায় রাখবেন, যখন আপনারা আসবেন দেখবেন ওনারা বলে যে যখন বোটের উপরে উঠছেন বা নামছেন ওই যে লাল জায়গাটা ওখানে পা না দিতে। বোটে হাওয়া খেতে খেতে আর দারুণ দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম আমাদের ফার্স্ট সাইটসিং স্পটে, লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার যে পথটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা। আর শীতকালে যখন এসেছিলাম ক্ষেতগুলো পুরো সবুজ ছিল। এই যে রাস্তাটা, এখানে পুরো হাট বসেছিল, দুদিকে হাট বসেছিল। আর শীতকালে এটাই যে খুব ধাক্কা দিয়ে ঘুরতে হয়। এখন যেমন খালি খালি শান্তিতে ঘোরা যাবে। এই জায়গাটা দেখছেন, এখানে ভরপুর চাষ ছিল তখন, এখন সব কেটে ফেলেছে। আর ওইখানে ওই ভেতরে হলো মন্দিরটা। ওখানে বড়ি, মধু আর গোবিন্দভোগ চাল ওনাদের চাষ থেকে ওগুলো বিক্রি হয়। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামে অবস্থিত লোকনাথ বাবার মন্দির। সুন্দরবনে যারা মাছ বা মধু সংগ্রহ করে জঙ্গলে যাওয়ার আগে প্রায় বাবার আশীর্বাদ নিয়ে যান। লোকনাথ বাবার দর্শন করে এবার বোটে ফেরার পালা। গিয়ে দেখি, বাহ, এখানে বাউল গান হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনাদের এই যে ইলিশ উৎসবটা, এটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকবে, আর তার সাথে প্যাকেজ কস্টটা? আমাদের মেনলি এটা শুরু হয় জুন মাস থেকে, অক্টোবর অবধি এটা চলে। অনেক সময় অক্টোবরের এন্ড অবধি চলে। আর এটা আমাদের পুরোপুরি একমাত্র হংসরাজ ট্যুরিজম 2999 2999 টাকায় উইথ এসি রুম একমাত্র উনিই দিচ্ছেন, যেটার সাথে ইলিশ প্রত্যেক দিন থাকে। বাহ, এটা কিন্তু সত্যি ভালো ব্যাপার। এতটা লো কস্টে আপনারা পাবেন না, যেহেতু আমরা নিজেরা এসেছি এর আগে এনাদের সাথে, তো আমি এইটা ভাউচ করে বলতে পারি। আর একটা জিনিস জানবো যে শীতকালে আপনাদের কস্টটা মোটামুটি কেমন হবে? শীতকালে মেনলি ডিসেম্বর আর জানুয়ারি মাসটাতে প্রাইস না আপ ডাউন হতে থাকে। আচ্ছা, তো কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করে নেবেন, তখন আমরা ভালোভাবে বলে দিতে পারবো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া ওনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, ফেসবুক পেজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওনাদের ওয়েবসাইট আছে। তো ওইগুলোতে গেলে আপনারা ট্যুরের ব্যাপারে আরও জানতে পারেন। বোটে ফিরতে না ফিরতেই এসে গেছে লাঞ্চ।
তাহলে এই বছরের প্রথম ইলিশটা খাওয়া যাক। দেখি কত ধরনের ইলিশ প্রিপারেশন আমাদের জন্য বানানো হয়েছে, আর সাথে এই সব খাবো এবারে। অনেক কিছু আছে, অনেক কিছু বলে দিই একটুখানি। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে শাক, ডাল সব দেখাবো। আছে ভাপা ইলিশ, আর তার সাথে আরেকটা মাছও আছে, এই যে পাবদা মাছের ঝোল। তারপরে আছে আমের চাটনি, মিষ্টি দই, হ্যাঁ এবারে মিষ্টি দইও আছে। এদিকে আছে বেগুন ভাজা বেশ বড় সড়ো, আর অবশ্যই আছে পাঁপড়। দইটা আগেরবার আমরা যখন এসেছিলাম শীতকালে তখন ছিল না, কিন্তু এটা নতুন অ্যাডিশন টু দ্য মেনু হংসরাজ ট্যুরিজমের। আপনারা এখন যখনই আসবেন দইটা পাবেন। রনেতের যেমন রিকোয়েস্ট ছিল ইলিশ ভাপা খাবে না, তাই জন্য ওর জন্য ইলিশটা ভেজে দিয়েছে। এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে ইলিশটা একদম টাটকা আর কি ভালো ছিল। আমার না ওদের মিষ্টি দইটা খুব ভালো লেগেছে, একটা অন্য ধরনের খেতে, একদম গ্রামের দিকে মিষ্টি দোকানের যে টেস্টটা হয় ওরকম ধরনের। আর তার সাথে ফল দিয়েছে, আগেরবার আপেল ছিল, শীতকালে আপেল ছিল। গ্রীষ্মকালের জন্য আমি বলবো ওয়াটারমেলন বেস্ট, একদম হাইড্রেট হয়ে যাবে। তো চলুন ওয়াটারমেলনটা খেয়ে নিই। লাঞ্চের পর দেখলাম অনেকজনই ঝিমাচ্ছে, অনেকজন আবার আমাদের মতন এই প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করছে। ওই যে ডাঙা দেখতে পাচ্ছি, ফাইনালি পৌঁছালাম পাখিরালয়ে। চলুন আমাদের হোটেলে যাওয়া যাক। এই যে প্রপার্টিটা দেখছেন, এটাই আমি আগে থেকেছি। মা, ভাই, মাদের কলিগসদের সাথে একটা বড় গ্রুপ এসেছিল। এই প্রপার্টিটা পাখিরালয়তে খুবই সুন্দর, রাদার আমি বলবো সব থেকে সুন্দর। দেখাচ্ছি, এখানে আবার কাজ হচ্ছে। খুবই সুন্দর প্রপার্টি এটা, কিন্তু এখানে থাকলে বাজেটটা আপনাদের একটু হাই করতে হবে, তাহলে এখানে বুকিং করে দেবে। দেখি এবার আমরা কোন দিকে যাই। আমরা এই প্রপার্টিটার মধ্যে দিয়েই যাব, ভেতর দিয়ে। হংসরাজ ট্যুরিজম রাখে অনেক সস্তায়, তাই জন্য ডাঙ্গার থেকে হালকা হেঁটে ভেতরের দিকে যেতে হয়, কিন্তু রুমগুলো আপনারা মাত্র 2999 এসি পাবেন। এইটাই হলো প্রপার্টিটা। আগের বারে আমরা ওই লাস্ট রুমটায় ছিলাম, এবারে এই রুমে। চলুন রুম টুরটা দিয়ে দিই। এন্ট্রেন্স খুবই বেসিক রুম, কিন্তু এই যে এসি রুম, দুটো বেড, কুইন সাইজ। এই যে ওখানে একটা বেড সাইড টেবিল, এসি খুব খুব দরকার সুন্দরবনে। আর বেশ বড় রুম, হ্যাঁ বেসিক রুম কিন্তু বড় রুম। এখানে ডাস্টবিন আছে, এদিকে আর একটা জানলা, এখানে একটা ছোট্ট আয়না, এইদিকে হলো ওয়াশরুম। দেখিয়ে দিই, বড়ই থাকে ওয়াশরুমগুলো, হ্যাঁ ঠিক তাই। দেখুন এটা আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি না, কিন্তু নর্মাল দেখাচ্ছি। WC আছে, শাওয়ার আছে, গিজার আছে, আর এইদিকে আছে হলো বেসিন। এই যে প্রপার্টিটা, এটা কিন্তু ঘাটের একদম কাছে না, ঠিক আছে, কিন্তু এখান থেকে ভিউটা বেশ ভালো আসে। সামনে পুরো ক্ষেত। এখানে আগেরবার মানে শীতকালে ব্লগটা দেখবেন অবশ্যই, খুব দারুণ ছিল সানরাইজটা। তার সাথে বাকি যে গ্রুপটা, কেন অনেকজন আছি তো আমরা বোটে, তো বাকিদেরকে ঠিক আমাদের পাশের প্রপার্টিটাই দেওয়া হয়েছে, সেমই। এটা নাম্বার 2, এটা নাম্বার 1, ওটা হয়তো আগে হয়েছিল। শুরু হয়ে গেছে নাচ গান, এখানকার কালচারাল ইভেন্ট। চলুন যাওয়া যাক, দেখা যাক। শুনতে পাচ্ছেন এই মাদলের আওয়াজ? এটা শুধু কোনো সাধারণ নাচ নয়, এটাকে বলা হয় ঝুমুর নাচ। সুন্দরবনে প্রথম সন্ধেটা আপনাদের কাটবে এই নাচ গান দেখে, তার সাথে স্ন্যাক্স খেয়ে। আপনারা কি জানেন যে সুন্দরবনের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের সুখ দুঃখ, ফসল কাটার আনন্দ আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওনাদের এই নাচের মাধ্যমে। আজ সন্ধ্যের স্ন্যাক্সে ছিল ভেজ নুডলস, ঠিকঠাক খেতে ছিল। খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম একটু হেঁটে আসি। ওই দেখুন আমাদের হোটেলে আলো জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে। চলুন এনাদের মার্কেট এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই। ও আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখন আপনারা আসবেন তখন অবশ্যই আধার কার্ডের 2 কপি জেরক্স নিয়ে আসবেন, ফটোকপি নিয়ে আসবেন, কারণ যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্ট, তার সাথে বর্ডার এরিয়া, এখানে কিন্তু পারমিশন করাতে হয়। চলে আসি ফিরে সুন্দরবনের মার্কেটে। এখানে যেমন আছে লোকাল বাজার, তার সাথে কিন্তু টুরিস্টদের জন্য কেনাকাটির অনেক জায়গা আছে। সুন্দরবনে এখন ভালো ভিড়। ইলিশ উৎসব শুরু হতে না হতেই মনে হচ্ছে যেন পুরো কলকাতা সুন্দরবনে এসে গেছে। ভিড়ভাড়টা কাটিয়ে আমরা পৌঁছালাম পাখিরালয়ের মেন ঘাটে, যার নাম হলো টাইগার মোড়। এখানে বনবিবির মন্দির আছে। আপনারা বেশিরভাগই নিশ্চয়ই জানেন, কিন্তু তবুও বলি, বনবিবি বা বনদুর্গা হলেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের রক্ষাকর্ত্রী এবং প্রধান দেবী। এখন তো অন্ধকার, এই সময় আমরা অন্ধকারে রনিতার আমি এখানে বসে কতক্ষণ ধরে সেই গল্প করেছি। কিন্তু এবার গরমে ওখানে আর না বসে থেকে এখানে ফুচকা খেলাম আর দিয়ে হাঁটা দিলাম আমাদের হোটেলের দিকে। এটা হলো 1, আমরা 2তে আছি, এটা 1। 1-এ আবার অনেকজন আছে আমাদের এই বোট থেকে।
9টা বাজে অলরেডি ডিনার দিয়ে দিয়েছে। গিয়ে দেখি গিয়ে আছে আজকে ডিনারে। আজ ডিনারে আছে বাসন্তী পোলাও, স্যালাড অবশ্যই, তার সাথে আছে মাটন। এবার অনেকেই আপনারা হয়তো মাটন খান না, আপনাদের জন্য রইলো ডিমের কারি, আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য রইলো পনির। এই ডাইনিং হলটা আরো বেশি বড়। আমরা যে নাম্বার 2টায় আছি, যেখানে আগেরবার খেয়েছিলাম, তার থেকে এটা অনেক বড়। ওই খুশি তো? মাটন আছে। খাওয়া দাওয়া করে রুমে এসে গেছি। সো একটা রিভিউ দেব। আমি যেটা সবসময় বলি, একটা জায়গায় বা সেম ওনারের সাথে, সেম ট্যুর অপারেটরের সাথে আমি কতবারই না যাই, যেটা সত্যি ওটা আমি বলবো। আর আজকের ডিনারটা আমার একদম ভালো লাগেনি। পোলাওটা টেস্টি ছিল, কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হলো মাটন। আমি খুব এক্সপেকটেশন নিয়ে খাওয়া শুরু করেছিলাম। ইনফ্যাক্ট যখন প্রথম খেয়েছি না, কি হয়েছে, আমার মুখে চর্বিটা পড়ে গেছে। বা চর্বি যতই আনহেলদি হোক, চর্বিটা খেতে কিন্তু টেস্টি হয়। অবশ্যই এটা আমি হংসরাজ ট্যুরিজমকে জানিয়েছি, আর ওনারা আমাকে জানিয়েছেন যে রান্নার লোক এবারে আলাদা ছিল। খেয়েছি, ভালো লেগেছে। তারপরে এখন কন্টিনিউ করেছি খাওয়া। আমাকে 4 পিস দিয়েছিল মাটন, সব হাড়ালা পিস। ফাইন, সেটাও ছেড়ে দিলাম। যেইটুকুনি মিট আছে ওটা যদি নরম হয় খেতে ভালো লাগে। খুবই ছিবড়া, খুবই শক্ত। তো একটা মাটনের থেকে যে এক্সপেকটেশন থাকে, যেটা আমি আগের বার খেয়েছিলাম এই সেম ট্যুর অপারেটরের সাথে, হংসরাজ ট্যুরিজম, শীতকালে যখন এসেছিলাম, দারুণ ছিল। বাট খুব বাজে ছিল আজকের মাটনটা। এখন দেবো ঘুম। দেখা হচ্ছে কালকে সকালে। সুন্দরবনের পাখিরালয় ঘাটে বৃষ্টি ভেজা এক সকাল। কথা অনুযায়ী একটা গ্রুপ ছাড়া আমরা বাকি সবাই সকাল 7:30 নাগাদ এসে পৌঁছালাম বোটে। আর আসতে না আসতেই পেয়ে গেলাম সকালের চা আর বিস্কিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন 7:45। আমরা সবাই চলে এসেছি ঘাটে। বোটও দাঁড়িয়ে আছে, উঠে পড়বো। তো চলুন যাওয়া যাক। দিনটা খুব ভালো হোক। আর আমি চাইছি যে প্লিজ বৃষ্টি দাও। বর্ষা সুন্দরবন, তাই না? একটু চাই যে নদীতে বৃষ্টি দেখবো, এই যে এক্সপিরিয়েন্সটা ওটা করবো। তো চলুন যাওয়া যাক। এনারা আমাদেরকে খালি পেট রাখবেন না। বোটে পৌঁছাতেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট। আজ কিন্তু ইচ্ছা আছে অনেক কিছু দেখার। আর একটা জিনিস, সাইটসিং এ কি কি দেখবো সেটা তো অবশ্যই থাকছে সাথে। যদি আজকে আমরা 6টা নাগাদ বেরোতে পারতাম, আমাদেরকে এখানে বোটের ইনি বলছিলেন, আজকে বাঘ দেখার চান্স ছিল। কেন, জাস্ট আগের দিনই যে ঘন জঙ্গল, যেগুলো টাইগার রিজার্ভ, ওখান থেকে বাঘ বেরিয়েছে, ক্রস করেছে। আজকে চান্স ছিল দেখার, কেন যে সে ফেরত আবার সাঁতার কেটে ফেরত যাবে। জানি না ভাগ্যে আর বাঘ দেখা আছে কিনা, কিন্তু যেটা বলেছিলাম যে সুন্দরবনের পিকনিক, হ্যাঁ খাওয়া দাওয়া তো প্রচুর আছে। ইলিশ উৎসব এইদিকে, এই যে নদী, এই যে সুন্দরবন, এখানে কিন্তু ইলিশ পাওয়া যায় না। অদ্ভুত না ব্যাপারটা? যেখানে ইলিশ পাওয়া যায় না সেখানে ইলিশ উৎসব মানানো হচ্ছে। এই ইলিশটা আসে কোথা থেকে? প্রতিদিন ভোরবেলা ওই রাত 3টে, ভোর 4টে, ওই সময় ক্যানিং থেকে ভালো একদম টাটকা ইলিশ নিয়ে আসা হয়। তাই জন্য এই যে হংসরাজ ট্যুরিজম বলুন কি বাকি ট্যুর অপারেটরসরা যারা ইলিশ খাওয়াচ্ছে ইলিশ উৎসবে, এখানে কিন্তু ইলিশটা আপনারা একদম এ কোয়ালিটি পাবেন। তাও আবার প্রতিদিনই ইলিশটা ভালো কোয়ালিটি পাবেন। এরকম হয় না যে আচ্ছা পরের দিনে ইলিশটার কোয়ালিটি কমে গেল। আমি আগে ভাবতাম ও বাংলাদেশের কাছে, সেই পদ্মা নদীর কাছে, তো হয়তো এখানে ইলিশ খুব ভালো হয়, কিন্তু না, সুন্দরবনে কিন্তু ইলিশ হয় না। সুন্দরবনে যখন ইলিশ পাওয়াই যায় না, তাহলে হঠাৎ এখানে ইলিশ উৎসব কেন হচ্ছে? আর এত ভিড়টাই কিসের? উৎসব এমন একটা জিনিস যেটা বাঙালিরা ওর জন্য ফেমাস। বর্ষাকালে সমুদ্রের নোনা জল ছেড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ডিম পাড়ার জন্য গঙ্গা, পদ্মা এবং সুন্দরবনের মিষ্টি জলের মোহনার দিকে ছুটে আসে। কিন্তু এই যে ইলিশ নিয়ে এত মাতামাতি, এটা কিন্তু আমার মতন ভ্রমণ প্রেমীদের কারসাজি। ইলিশ উৎসবের বাহানায় শুক্রবার দিনটা ছুটি করিয়ে আর বাকি শনি রবি কাটাবোই নদীর মাঝখানে। শীতকালে সুন্দরবন আলাদা, কিন্তু এই বর্ষার ভেজা ম্যাংগ্রোভের রূপ যে কতটা মায়াবী সেটা ক্যামেরায় বোঝানো অসম্ভব। আর এই ইলিশ উৎসবের জন্যই তো ছোট ছোট বাচ্চারা 2-3 দিনের জন্য ঘুরতে এসেছে। কজন খেলছে উনো, তো কজন আবার খেলছে মিউজিক্যাল চেয়ার। বড়রাও কিন্তু কম যায় না। একদিকে তাস নিয়ে চেঁচামেচি, তো আর একদিকে গম্ভীর হয়ে সবাই দেখছে চেসের খেলা। তার সাথে আছে অনেক আড্ডা। পিকনিক বললাম, উৎসব। এই যে এখানে সব গল্প হচ্ছে অ্যানিমের, সব অ্যানিমে দেখে। ওখানে কিন্তু ও কিন্তু কাজ করে এখানে, এই যে ও অনেক অ্যানিমে দেখে, সব জানে। তো সব বলছে এখানে, সব গল্প করছে ওইসব নিয়ে। শহরের চেনা বর্ষার থেকে সুন্দরবনের বর্ষা একেবারেই আলাদা। মেঘটা দেখুন, পুরো কালো, জোরে নামছে।
একটু তো চাই, না নামলে কি হয় বর্ষার সুন্দরবনে। ও কি লেভেলের হাওয়া দিচ্ছে এখন, দারুণ লাগছে। কালকে থেকে আমরা এর অপেক্ষায়, মেঘ ডাকছে। আর আপনারা এই যে নেটগুলো দেয়া দেখছেন, এগুলো কিন্তু পুরো টাইগার জোন, তাই জন্যই ফরেস্ট ডিপার্টমেন্ট এই নেটগুলো দিয়ে রাখে। কাঠের ট্যুরিস্ট বোটের ছাদে বা জানলায় বসে যখন আপনি নদীর বুকে বৃষ্টির ফোঁটা পড়তে দেখবেন, সেই শব্দের এক নিজস্ব সুর আছে। আর এই ঠান্ডা হাওয়া আর বৃষ্টির শব্দে যদি আমরা পেয়ে যাই গরম চিংড়ির পকোড়া, সে এক আলাদাই মজা। শুধু একটাই বাজে খবর যে ডোবাকি ক্যাম্পটা দেখা যাবে না। পঞ্চমুখীর দিকে তো যাওয়া হলো না, যেখানে 5টা নদী এসে মেশে, কিন্তু ওই জায়গাটা আপনারা আমার শীতের ব্লগে দেখতে পারেন। আবার সেই ডোবাকি ক্যাম্পটাও যেহেতু মিস হলো, ওইটা দেখতে পারেন। ওখানে এতটা চওড়া, মানে চারিদিক দিয়ে সব নদী এসে মিশছে। আর এখানে যেমন আমরা দূরে দেখতে পাচ্ছি জঙ্গলগুলো, ওখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না, এতটাই দূরে ল্যান্ড। ওখানে এখন রিস্কি কেন যে চারিদিক দিয়ে হাওয়া আসবে মারাত্মক। অলরেডি এখানে এত জোরে হাওয়া দিচ্ছে, আমরা সাইড দিয়ে যাচ্ছি, তো ওখানে অন্য লেভেলের হাওয়া আসবে। আর তাতে কিন্তু বলছে যে বোট উল্টে যেতে পারে, খুব রিস্কি হয়ে যাবে। তাই জন্য আমরা ওই দিকটা আর গেলাম না, এদিকটা এনজয় করছি। কিন্তু আপনারা যারা আসেননি অবশ্যই মাথায় রাখবেন, ওটা আপনাদেরকে ঘোরানো হবে যদি ওয়েদার ভালো থাকে। আজকের প্রথম সাইটসিইং স্পট সুধন্যখালি। সুধন্যখালিতে প্রবেশ করতে না করতেই দেখতে পাবেন বনবিবির মন্দির। আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই, প্রতিবার কিন্তু গাইড থাকে। এবারে যেহেতু আমাদের বোট অনেক পরে বেরিয়েছে, আর একটা হলো গাইডদের হরতাল চলছে, ঠিক আছে, এটাও বললো। তাছাড়া একটু সকাল সকাল বেরোলে যে বোটগুলো বেরোয় ওরা গাইড দিয়ে নেয়। এই যে জায়গাগুলো আজকে আমরা ঘুরছি, এগুলোতে অন্য সময় আসলে, যে সময় স্ট্রাইক করেনি গাইডরা, প্রতিটা বোটে একটা করে গাইড থাকে। আর গাইডরাই কিন্তু আপনাদের বোঝাবে এই ম্যানগ্রোভ গাছের ব্যাপারে। এখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছ আছে, যার সায়েন্টিফিক নাম আর লোকাল নাম লেখা পাবেন। এবার আমার পার্সোনালি বটানিতে ইন্টারেস্ট নেই, যেটা আমি আগেও আমার ব্লগসে বলেছি। দেখতে খুব সুন্দর লাগে গাছপালা, খুবই ভালো লাগে, বাট ইন্টারেস্ট নেই আমার কোনো বটানিতে। কিন্তু যারা আপনারা গাছপালা বোঝেন, আপনাদের বটানিতে ইন্টারেস্ট আছে, তাদের আপনাদের ভালো লাগবে। এখানে সব ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট স্পিসিস অফ ম্যানগ্রোভ ট্রিজ। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে সবাই আমরা আশা করি যে কোনো জন্তু দেখা যাবে, কিন্তু আজ পর্যন্ত আমি তো কিছু দেখতে পাইনি। তাও মানুষ বলে কথা, আশা না ছেড়ে প্রতিবারের মতন সেই টাওয়ারের ওপরে গেছিলাম। সেই হতাশ হয়ে নিচে নামতে হলো। অন্য কিছু তো দেখা পেলাম না, কিন্তু যেটা দেখতে পেয়েছি সেটা হলো একটা মাত্র বাদর। বাহ, এই ওয়েদারটাই তো চাইছিলাম রে। ঢেউ দিচ্ছে একটা, ওইদিকে বৃষ্টি হচ্ছে না, ওই জলটা বাড়ছে। আমরা এখানটায়, আপনারা বুঝতে পারছেন এখানটা দেখুন কতটা খোলা জায়গা, কেন ওখানেই 5টা নদী এসে মিশছে, যেখানে আমরা গেলাম না, আমরা ঘুরে চলে আসলাম। আর গোসাবা, যেখান দিয়ে আমাদের আসার কালকে কথা ছিল, একটু আগে দেখলাম এখানটাতে গোসাবা, যেটা প্রথম দিন করায়, কিন্তু এইবারে আমরা এটা লাস্ট দিন করব। আজকের নেক্সট সাইটসিং স্পট সেটা হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে লেকটা, এখানে কচ্ছপ আছে, কিন্তু ওরা ওরকম বাইরে নেই, এরকম মাঝে মাঝে উঠছে, একটু মুখ দেখা যাচ্ছে মাঝে মাঝে, দিয়ে আবার জলের মধ্যে চলে যাচ্ছে। স্পট করা খুব ডিফিকাল্ট। ওই দূরে একবার উঠলো, ওই যে ওইখানটায়, এই যে পুকুরে পরিষ্কারভাবে দেখা না গেলেও ভেতরে প্রবেশ করে দেখছি হ্যাঁ দেখা যাচ্ছে কচ্ছপ। বাবা, ওটা তো একদম নিউবর্ন। আবার সেই বাদুড়ের ছড়াছড়ি। হ্যাঁ, ওরা বসে আছে দেখার জন্য যে টুরিস্টরা যেন ওদের জায়গায় কোনো বাদরামি না করে। এইটাতে বলে অটার অ্যান্ড ফিশিং ক্যাট আছে, কিন্তু আমরা আগেরবারও দেখতে পাইনি, এইবারও না দেখারই চান্স। কটা মূর্তি বানানো আছে, ওগুলোকে দেখে মনে হয় অটার। আর এইদিকে কি, এটা কি? ও মাড স্কিপার তো এমনি ঘাটগুলোতে ভর্তি। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা এটাতে যেতে পারেন, উঠতে পারেন, অনেকটা বড় এই ওয়াচ টাওয়ারটা, কিন্তু সেই লাস্টবার আমরা কিছু দেখতে পাইনি, দ্যাটস ওয়াই নো এক্সপেকটেশন। টাওয়ারের পাশে তো কোনো জন্তুর দেখা পেলাম না, কিন্তু একটু এগোতে না এগোতেই দেখতে পেলাম, আরে এখানে তো জলে দেখছি কুমির লুকিয়ে আছে। বাঘ, হরিণ, এখানে আবার সব মিলেমিশে থাকে, কেউ কাউকে খাচ্ছে না, সব পাশাপাশি, দারুণ। কিছুই নেই, মানে আমি জানি না ওরা এই স্পটস গুলো এখনো রেখেছে কেন, যদি কিছু ওরা এখানে নাই রাখে। আর একটা জিনিস, এটা আপনাদেরকে আমি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর জন্য বলবো, বাড়িতে হোক, বারান্দায় হোক, নিজেদের বাগান বাড়ি থাকলে হোক, একটুখানি গাছ পুঁতবেন, দেখতেও সুন্দর লাগে, আমাদের জন্য ভালোও, আমাদের খুব দরকার। এই যে এত সাইক্লোনস আসে, আমফান, আইলা, কত কিছু আসে, তাই না? ম্যানগ্রোভ গাছ কিন্তু কোস্টাল এরিয়াসকে বাঁচিয়ে রাখে, তাই জন্য ম্যানগ্রোভ গাছ পোতা কোস্টাল এরিয়াজে খুবই ভালো। ইনফ্যাক্ট এটার জন্য আমি একটা প্রজেক্টও করেছিলাম, আপনারা হয়তো সেটা দেখেছেন, যেটার জন্য আমি ওড়িশার অষ্টরঙ্গা গ্রামে গেছিলাম, ওইটা দেখতে পারেন। ওটা একটা ম্যানগ্রোভ রিজেনারেশন প্রজেক্ট নিয়েছিল, দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর এটাই বলবো, ম্যানগ্রোভ গাছে কি হয় না, কোস্টাল এরিয়াজে যে ইরোশন হয়, ঠিক আছে, ওটা কমে যায়। ম্যানগ্রোভ গাছ
ধরে রাখে, ভালোভাবে ধরে রাখে। তাই জন্য বন্যা বলুন কি এই সাইক্লোনস বলুন, এগুলোকে, সাইক্লোন তো আর আটকানো যাবে না, কিন্তু কোস্টাল এরিয়াস গুলোকে বাঁচানো যায়। তাই জন্য ম্যানগ্রোভ গাছ কিন্তু আমাদের ভারতের মতন জায়গায় যেখানে বেশিটা কোস্ট খুব দরকার। এই বৃষ্টির মধ্যে এসে গেছে আবার ইলিশ, সাথে কিন্তু চিংড়িও আছে, সব আছে। আপনাদেরকে আজকে লাঞ্চে কি কি আছে একটু দেখিয়ে দিই, কারণ যে এবার আমি খাওয়া দাওয়া শুরু করছি। সাইটসিং করে যে বোটে বসে বৃষ্টিটা এনজয় করছিলাম, দিয়ে গেল লাঞ্চ। আজকের লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই। অবশ্যই ভাত, এখানে লেবু লঙ্কা দিয়ে গেছে, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে হলো ডাল, এখানে হলো আলু পোস্ত আর আলু ভাজা ফ্রাই একটা মিক্স, এখানে হলো সর্ষে ইলিশ বেগুনের সাথে, আর চিংড়ির মালাইকারি। দারুণ জাস্ট। এই খুশি তো? টেস্ট তো আমি কালকেই বলে দিয়েছি যে দুপুরের রান্নার টেস্ট দারুণ ছিল। আমি যেটা বলেছিলাম ডিনারে মাটনটা, আমি যেটা সত্যি ওটাই বলেছি, মাটনটা আমার ভালো লাগেনি। বাট দুপুরের যে রান্না বাঙালি একদম মাছ ফাছ এগুলো ওরা দারুণ করছে। তো আজকেও ঝটপট খেয়ে নিই, দিয়ে আবার কথা হচ্ছে। ইলিশ উৎসবে শুধু খাওয়া দাওয়া চলবে তা তো না, বাঘের গল্প, রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প কিভাবে না হয়। আমরা 12 জন লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই 12 জন লোকের উপরে ও ঝাঁপে। আচ্ছা, আগের বার আপনারা আমার ব্লগে জেনেছিলেন যে আমি বলেছিলাম ক্যামেরা লাগানো থাকে। আপনারা খুব অদ্ভুত কজন কমেন্ট করেছিলেন যে হ্যাঁ কে গেল ক্যামেরা লাগাতে, আপনি গেছিলেন? বোকা বোকা আপনাদের অনেকজনের কথা থাকে। তো বলে দিই, এই ক্যামেরাটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাগানো হয়। কারণটা কি, আমাদের মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্টস হয়, সবার আলাদা ফিঙ্গারপ্রিন্টস হয়। একটা যদি যমজ বাচ্চা হয় তাদেরও কিন্তু আলাদা ফিঙ্গারপ্রিন্টস হয়। ওইরকম ওদের হলো যে কোটটা, যে প্রিন্টটা ওদের গায়ে, ওনাদের বাঘের গায়ে যে প্রিন্টটা, ওটা সবার আলাদা হয়, ওটার থেকে বোঝা যায়। সো আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট, ওদের ওই কোটের প্রিন্ট, পায়ের ছাপ থেকে বয়স। এবার ওটা এক্স্যাক্টলি কিভাবে সেটা আমরা হয়তো বুঝবো না, অবশ্যই যারা এইসব নিয়ে পড়াশোনা করেছে তারাই বুঝতে পারবে, কিন্তু বোঝা যায়। আর ওই ক্যামেরার থেকেই কিন্তু, ওই ছাপ দেখেই ফরেস্ট ডিপার্টমেন্ট বোঝে এই পার্টিকুলার জঙ্গলে, এই এরিয়াতে অ্যাট দ্য মোমেন্ট কটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। 3:30 বাজে আমরা হোটেলে অলরেডি পৌঁছে গেছি। আমাদের আগে একটা বোট গেছিল, তারা সকাল সকাল বেরিয়েছিল, রাজা বোট। সব বোটের তো নাম্বার দেয়া থাকে, নাম দেয়া থাকে, রাজা বোট। তো ওরা বাঘ দেখতে পেয়েছে। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই জলের যে স্রোতটা এত বেড়ে গেছিল, তাতে ওদের যে নিচে যে রুমগুলো থাকে, যেখানে খাট থাকে, ওগুলো তো কাচের জানলা থাকে, একটা কাচ ভেঙে গেছে। আর তখন বোটটা দাঁড়িয়েছিল, তো ওরা বাঘ দেখতে পেয়েছে। ওনাদের থেকে আমি ছবি নিয়েছি, একদম ক্লোজ স্পটিং হয়েছে। আমরা না অবশ্যই, কিন্তু ভাগ্যিস কেউ তো দেখতে পেয়েছে। কি সুন্দর দেখতে, যেমন সুন্দর ওরম ভুলে যাবেন না হিংস্র। সন্ধে নামতেই সুন্দরবনের জঙ্গলের এই রেসর্টের মধ্যে আমরা শুরু করলাম ভূতের গল্প, আর এর মাঝে চলে আসলো চিকেন পকোড়া। ও চা প্রেমীরা, পাশের দুধ চাটা ভুলবেন না। গল্প করতে করতে ডিনার টাইম হয়ে গেছে, আর আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। আচ্ছা, যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য শুধু স্টিমড রাইস, আর স্টিমড রাইসের সাথে ডাল, পনির আর ডিমের কারি। ডিনারের পর মুখ মিঠা তো করতে হবে, তাই চলে গেছিলাম বাজারে। ওই যে ওনার বিয়ে, হ্যাঁ অগাস্টে বিয়ে, এই যে তো উনি আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে আফটার ডিনার। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। রাত 3টে বাজে, ফাইনালি আমাদের গল্প শেষ হয়েছে, আর এবার আমরা ঘুমাবো। দেখা হচ্ছে কাল সকালে। বলেছি সাইটসিং বাকি আছে, অবশ্যই এগুলো করব, আর ইলিশের আর কোন পদ খাওয়া বাকি থাকলো সেটাও দেখাবো। গুড নাইট। সুন্দরবন ভ্রমণের আজ শেষ দিন, আর সেই মেঘলা আকাশ যেটা চাইছিলাম, তার সাথে শুরু হলো দিনটা বাউল গান দিয়ে। সাথে এই ভাই আর দাদা আমাদের ব্রেকফাস্টের আয়োজন করছে। আজ ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, লুচি আর তার সাথে ডিম সেদ্ধ। সুন্দরবনের জঙ্গল দিয়ে যেতে যেতে যদি এই ধরনের বোট চোখে পড়ে, বুঝে যাবেন এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের। বাবুসোনা 2 শীতকালে যখন এসেছিলাম, আপনাদের মনে আছে ব্লগ থেকে, আমরা এই বোটেই ঘুরেছিলাম। এই বোটটাই কিন্তু প্রপারলি একদম পুজো দেয়া হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে দেখবো বাকি যা যা সাইটসিং স্পটস বাকি আছে, আর তার সাথে আজকে কি কি খাবো সেটাও দেখাবো। আজকে একটা খুব অন্য ধরনের ডিশ আছে, অবশ্যই ইলিশের, যেটা নিয়ে আমি একটু স্কেপটিক্যাল। সেটা হলো ইলিশের বিরিয়ানি। আমি খেতে চাইছিলাম না, রনিত বললো না ট্রাই করে দেখ। এবার বাজে হলে জানি না কি হবে, ভালো হলে তো অবশ্যই জানাবো, আর বাজে হলেও জানাবো। তো ঠিক আছে, আগে সাইটসিং স্পটস গুলো দেখে নিই। এখন আমরা এসেছি গোসাবাতে। গোসাবার বাজার বেশ বড়, ওখান দিয়ে হেঁটে যেতে হবে আর পৌঁছাতে হবে হ্যামিল্টন বাংলোতে। কোনো বিউটিফিকেশন নেই, জায়গাটা খুব বাজেভাবেই রাখা, কেন এখানে ট্যুরিজমের গ্রোথ জানি না কেমন হবে আর কবে হবে।
কিন্তু ওইটা হলো বাংলোটা। বাংলোর ভেতরে প্রবেশ করতে দেয় না, বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস বলবো, এই বাংলোটা এরকম উঁচু করে কেন বানানো সেটাও আপনাদের বলবো। কাঠের তৈরি এই বাংলোটি মাটির থেকে বেশ কিছুটা উঁচুতে পিলার বা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। সুন্দরবনের সেই ভয়ানক ঝড়, সাইক্লোন এবং বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য এইভাবে বাংলোটি তৈরি করা হয়েছে। 1880 সালে স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন স্কটল্যান্ড থেকে কলকাতা এসেছিলেন ব্যবসা করার জন্য। এই বাড়িটা এখানে বানায় আর উনি এখানটা থেকে এখানটা যত রিমোট আইল্যান্ড আছে ওটাকে ডেভেলপ করার জন্য উনি হেল্প করেছেন, নিজের ওয়েলথও দিয়েছেন আর আশেপাশে থেকে ইংরেজদের থেকে যা পেয়েছেন ওইটাও হেল্প করেছেন। 100 বছরের বেশি ধরে এই বাংলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস আমাদের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্টেন্ট, ভারতের কাছে অবশ্যই আর আমাদের বাঙালিদের কাছে আরো বেশি। তো 1932-তে কিন্তু উনি এখানে পা রেখেছিলেন। হ্যামিল্টন সাহেব কিন্তু ইনভাইট করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে। আবার দিলাম হাঁটা আর পৌঁছে গেলাম বেকন বাংলোতে, যেখানে এন্ট্রি টিকিট নেবে 10 রুপিস। 10 রুপিস দিচ্ছে, বাট নো মেনটেনেন্স, যা হোক ভাবে একটা রেখে দিয়েছে। এইটা হলো বাংলোটা। বেকন বাংলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পদধূলি। 1932 সালের ডিসেম্বর মাসে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু যখন গোসাবায় আসেন, তখন তিনি এই বেকন বাংলোতেই ছিলেন। এখন যদিও বা এই বাংলোতে আর কিছুই নেই, কদিন পরে দেখবেন যে কটা কাঠ বাকি আছে হয়তো ওইগুলোও চুরি যাবে। এখানকার আমাদের ইন্ডিয়ান সিটিজেনরা ওই জায়গাটা জাস্ট দেখুন, এখানে ডাস্টবিন দেয়া আছে, এখানে ডাস্টবিন, এটা ডাস্টবিন, ওইদিকে পরপর ডাস্টবিন, কিন্তু ময়লা ফেলেছে সব ওখানে। শুধু গভর্নমেন্টকে বললে হয় না, এখানে কি অবস্থা, পুরো জায়গাটায় ময়লা ফেলে রেখেছে। ফাইনালি সব সাইট সিইং শেষ হয়েছে আর এবার আমরা ফিরছি বোটে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝড়খালি বলে যে ঘাটটা, যেখানে টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ওইটা কিন্তু শুধু শীতকালেই ঘোরানো হয়। তার সাথে আপনাদের এইটা জানা জরুরি যে গোসাবাকে বলা হয় গেটওয়ে টু সুন্দরবন। একটা জিনিস ভালো, সেটা হলো ইলিশটা আলাদা ভাজা। হ্যাঁ, এরম না যে বিরিয়ানিটা ইলিশের সাথে করেছে, ওরম না যে কোনো আষ্টে গন্ধ হলো বা এমন কিছু হলো যে আমরা খেতেই পারলাম না, জগা খিচুড়ি হয়ে গেল, ওরম না। তার সাথে দিয়ে গেছে হলো চিকেন। তো ঝটপট খেয়ে নিই, এমনিও খিদে পেয়েছে আর আজকে তাড়াতাড়ি খাবো। আজকে আর থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ না, একদম ফার্স্ট ব্যাচ। খেয়ে দিয়ে তারপরে আমাদের নামতে হবে ফেরত যাওয়ার পথ। তো খেয়ে নিই, দেখি কেমন হয়েছে, রিভিউটা অবশ্যই দেবো। সত্যি আশা করিনি, কিন্তু ইলিশ বিরিয়ানিটা ভালো খেতে ছিল, সাথে চিকেনটাও বেশ ভালো হয়েছিল। ফেরার আগে সেই লাস্ট বারের মতন সুন্দরবনের বোটে বসে আড্ডা, আর এই সুন্দর জায়গাটা ছেড়ে ফেরার আগে আমি ধন্যবাদ জানাতে চাইবো এই সবকটা মানুষকে, যাদের অক্লান্ত চেষ্টা ছাড়া কোনোদিনই ইলিশ উৎসব এত সফল হতে পারে না। সেই 17 কিলোমিটারের রাস্তা সোনাখালী থেকে ক্যানিং পর্যন্ত হংসরাজ ট্যুরিজম আপনাদেরকে অবশ্যই অটোতে বসিয়ে দেবে, তার সাথে ভাড়াও তাদের। এইবারের ইলিশ উৎসবটা শুধুমাত্র খাওয়া দাওয়া আর ভ্রমণ ছিল না, এই উৎসবের কারণেই কিন্তু আমরা অনেক নতুন বন্ধু পেলাম। ভাবুন তো, বলেছিলাম যে লাঞ্চের দইটা এতটাই ভালো লেগেছে যে ও আমাদের ক্যানিং এ নেমে ওখানকার স্পেশাল মিষ্টি দই খাইয়েছিল। ফাইনালি যাকে ধন্যবাদ জানাবো সেটা হলো হংসরাজ ট্যুরিজম আর বিশাল, এত সুন্দরভাবে এই ট্যুরটাকে অ্যারেঞ্জ করার জন্য। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যাওয়ার আগে এটাই বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আর আপনারা যদি চান ইলিশ উৎসবে যেতে, তাহলে হংসরাজ ট্যুরিজমের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বাই।